সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাঁদপুর সরকারি কলেজের অনলাইন ক্লাসরুম থেকে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ জাকির হোসাইন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ। আজকে আমাদের আলোচ্য বিষয় দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার ফিনান্স, ব্যাংকিং ও বিমার বিষয়ের বিমার যে অংশটি রয়েছে সে অংশটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা জানো আমাদের দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বিমা দুটি অংশ রয়েছে। প্রথম অংশটি হলো ব্যাংকিং ও বিমা, ফিনান্স ও ব্যাংকিং ও বিমা। দ্বিতীয় অংশ যেটি রয়েছে সেটি হলো বিমা। তাহলে আমি আজকে বিমার যে অংশটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে তোমাদের ক্লাসে এই ব্যাপারে বিমার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজকে আমাদের যে ওপেনিং যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারের কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। যদিও তোমরা এগুলো এই সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা রয়েছে, তারপরে আমি কিছু এমসিকিউ কোশ্চেন প্লাস কিছু থিওরিক্যাল কোশ্চেনের সাথে সাথে কিছু এমসিকিউ যেগুলো আসতে পারে সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমত আমার যেই চ্যাপ্টারটির নাম সেটি হলো বিমা সম্পর্কে, চ্যাপ্টারটি হলো বিমা সম্পর্কে মৌলিক ধারণা। প্রথম যে কোশ্চেনটি সেটি হলো বিমার সংজ্ঞা দাও। তোমরা জানো মানুষের ব্যক্তিগত জীবন ও তার সহায় সম্পদ বিভিন্ন ঝুঁকি দ্বারা পরিবেষ্টিত। এই সমস্ত ঝুঁকির হাত থেকে আর্থিক নিষ্কৃতি পাওয়ার লক্ষ্যে যে ব্যবস্থা সেটি হলো বিমা। যেমন আমাদের বিভিন্ন সম্পদ এবং আমাদের ব্যক্তিগত জীবন বিমা করা থাকে। আমরা বিমা কোম্পানির কাছে কি লিখিত চুক্তিবদ্ধ হই প্রিমিয়ামের বিনিময়ে, তাই না? প্রিমিয়ামের বিনিময়ে আমরা চুক্তিবদ্ধ হই এবং যদি আমাদের যে সমস্ত কারণে আমরা আমাদের বিমা কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হই, যদি ওই সমস্ত কারণ সংগঠিত হয়, পরবর্তীতে বিমা কোম্পানি আমাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে। মানে আমাদের ঝুঁকি যে ভারটা সেটা বিমা কোম্পানি নিয়ে থাকে। বাংলাদেশে বিমা 1938 সালের, এটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, 1938 সালের বিমা আইন ছিল, যেটি 2010 সালে জাতীয় সংসদে সংশোধন করা হয়েছে। তোমরা একটু লক্ষ্য রাখবে, প্রথম ছিল 1938 সালে, নেক্সট 2010 সালে সংশোধন করা হয়েছে। আর বিমা ব্যবসা নিয়ন্ত্রণের জন্য যে সংস্থাটি, আমি একটু লিখে দিচ্ছি, প্রথম হলো 1938 সাল, তারপরে 2010 সাল যেটা সংশোধন করেছে। আর বিমা ব্যবসা নিয়ন্ত্রণের জন্য IDRA, যেটা তোমাদের এমসিকিউতে আসতে পারে, এটা অ্যাব্রিভিয়েশন আসতে পারে, IDRA, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ সংস্থা নামে একটি প্রতিষ্ঠিত হয়েছে, সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে। তোমরা এটা খেয়াল রাখবে, এটার অ্যাব্রিভিয়েশনটা খেয়াল রাখবে, যেটা তোমাদের এমসিকিউতে আসতে পারে। তাহলে আমি বিমা সম্পর্কে তোমাদের একটু ধারণা দিয়েছি। নেক্সট আমাদের আছে বিমার বৈশিষ্ট্য। বিমা হলো, আমি একটু আগে যে আলোচনা করেছি সেখানেই বলছি, বিমার 1 নম্বর যে বৈশিষ্ট্য সেটি হলো আর্থিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা। মানে কোনো ক্ষতি যদি সংঘটিত হয় বিমা কোম্পানি সেটি দিতে বাধ্য থাকে। নেক্সট আমি যে বৈশিষ্ট্যের মধ্যে বলবো, প্রিমিয়ামের কথা থাকবে এখানে। যেমন নির্দিষ্ট হারে তোমাকে কি করতে হবে, আমাদেরকে বিমা কোম্পানি কি করতে হবে, প্রিমিয়াম প্রদান করতে হবে। আর মানুষের জীবন এবং সম্পত্তি, যেমন জীবন বিমা এবং সম্পত্তি বিমা, এর বিষয়বস্তু কোনো কারণে যদি ক্ষতি সংঘটিত হয় বিমা কোম্পানি উক্ত ক্ষতিপূরণ দিতে কি থাকবে, বাধ্য থাকবে। এটি মানুষের কি করে, ঝুঁকি, এটি ঝুঁকির সম্মুখীন ব্যক্তিবর্গের মধ্যে ঝুঁকি কি করে, বন্টন করে। মূলত এগুলো হলো বিমার মৌলিক বৈশিষ্ট্য। নেক্সট আমাদের যে কোশ্চেনটি সেটি হলো বিমার প্রয়োজনীয়তা। তা আমি একটু তোমাদের পয়েন্টগুলো একটু লিখে দিচ্ছি, বিমার প্রয়োজনীয়তা যে পয়েন্টগুলো আছে।
বিমার গুরুত্ব ও প্রয়োজনীয়তা পয়েন্টগুলো একটু লিখে দিচ্ছি। এই কোশ্চেনটির পয়েন্টগুলো এক নম্বর পয়েন্ট হলো, তোমরা একটু লিখে নাও, আর্থিক নিরাপত্তা বিধান। তোমাদের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন উদ্দীপক আসবে, সেখানে উদ্দীপকের নিচে বলা থাকবে যে গুরুত্বটা লেখার জন্য, সেগুলো তোমরা পয়েন্ট আকারে লিখবে। 2 নম্বর পয়েন্ট হলো সঞ্চয় বৃদ্ধি। নাম্বার 3 বিনিয়োগের সুযোগ লাভ। নাম্বার 4 বৃদ্ধ বয়সের অবলম্বন। নাম্বার 5 মানসিক প্রশান্তি সৃষ্টি। ঝুঁকি প্রতিবন্ধকতা হ্রাস। নাম্বার 7 বিনিয়োগের উৎসাহ সৃষ্টি। নেক্সট 8 নম্বর পয়েন্ট বৈদেশিক ব্যবসায়ের উন্নয়ন। আরও অনেক পয়েন্ট আছে, আমি মেইন যে পয়েন্টগুলো সেগুলো লিখে দিচ্ছি। বিমার প্রয়োজনীয়তা, আর্থিক নিরাপত্তা বিধান, সঞ্চয় বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ লাভ, বৃদ্ধ বয়সের অবলম্বন, মানসিক প্রশান্তি সৃষ্টি, ঝুঁকি প্রতিবন্ধকতা হ্রাস, বিনিয়োগের সুযোগ সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগের ব্যবসায়ের উন্নয়ন। আরও অনেক পয়েন্ট আছে, তোমরা সেগুলো দেখে নিবে। যেমন মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, সরকারের রাজস্ব বৃদ্ধি, সামাজিক স্বস্তি প্রতিষ্ঠা, বেকার সমস্যার সমাধান। বেকার সমস্যার সমাধান দেখো, বিভিন্ন বিমা কোম্পানি যদি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেখানে বিভিন্ন লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এগুলো তোমরা পরীক্ষায় লিখে দিবে। নেক্সট বিমা ব্যবসায়ের ইতিহাস। বিমা ব্যবসার ইতিহাসকে আমরা 4টি ভাগে ভাগ করব। প্রথম হলো প্রাচীন যুগে, মধ্যযুগ, শিল্প বিপ্লবকালে বিমা ব্যবসা, আধুনিককালে বিমা ব্যবসা। বিমা ব্যবসার ইতিহাসকে আমরা ভাগ করব কয়টি ভাগে? 4টি ভাগে। এই কোশ্চেনটি, নেক্সট যে কোশ্চেনটি 1 নম্বর প্রাচীন যুগ, 2 নম্বর মধ্যযুগ, 3 নম্বর শিল্প বিপ্লব কালে বিমা ব্যবসা, 4 নম্বর আধুনিককালে বিমা ব্যবসা। তাহলে বিমা ব্যবসার ইতিহাসকে আমরা তোমাদের এখানে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ কোশ্চেন আসতে পারে। বিমা ব্যবসার ইতিহাস, প্রাচীন যুগ, মধ্যযুগ, শিল্প বিপ্লবকালে বিমা ব্যবসা, আধুনিককালে। প্রাচীন যুগে যে বিমা ব্যবসা চালু হয়েছিল সেটি হলো খ্রিস্টপূর্ব 900 অব্দে ভূমধ্যসাগরের দেশগুলোতে যে সকল সভ্যতার উন্মেষ ঘটেছিল, যেমন গ্রিক এবং ব্যাবিলনের সভ্যতা, সেখানে যে সমস্ত ব্যবসায়ীরা ছিল, সেই ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে প্রাচীন যুগে বিমা ব্যবসা শুরু হয়। তোমরা
এখানে বলা আছে খ্রিস্টপূর্বে 900 অব্দে। এখানে তোমাদের এমসিকিউ আসতে পারে যে প্রাচীন যুগে কত খ্রিস্টপূর্বে কত অব্দে কি বিমা ব্যবসা শুরু হয়েছিল? খ্রিস্টপূর্বে 900 অব্দে। মধ্যযুগে যেটা 1182 সালে ফ্রান্স থেকে বিতাড়িত ইহুদি ব্যবসায়ীগণ ইতালিতে এসে বিমা ব্যবসার প্রচলন ঘটায়। তাহলে মধ্যযুগে 1182 সালে ফ্রান্স থেকে বিতাড়িত ইহুদি ব্যবসায়ীগণ ইতালিতে এসে বিমা ব্যবসার কি করেন? প্রচলন ঘটায়। এবং 1300 শতাব্দীতে ইতালি থেকে বিতাড়িত ইহুদি ব্যবসায়ীগণ বিমা ব্যবসার কি হয়? প্রচলন ঘটায়। তাহলে মধ্যযুগে আমাদের দুইটা সাল, যেটা 1182 সালে এবং 1300 শতাব্দীতে আমাদের বিমা ব্যবসার ইতিহাস লক্ষ্য করা যায়। নেক্সট আছে আমাদের শিল্প বিপ্লবকালে বিমা ব্যবসা। তোমরা জানো যে 1750 থেকে 1850 সালে যে ইউরোপে যে শিল্প বিপ্লব শুরু হয়, তখন বিমা ব্যবসার কি অনেক বিমা ব্যবসার প্রচলন দ্রুতগতিতে বিস্তার লাভ করে। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সম্পত্তি এবং জীবন বিমার ক্ষেত্রে বিশাল অগ্রগতি সাধিত হয় 1750 থেকে 1850 সালের মধ্যে। নেক্সট আছে আমাদের আধুনিককালে বিমা ব্যবসা। তোমরা জানো আজকাল আমাদের যে সম্পত্তি এবং জীবন বিমাগুলো রয়েছে, প্রতি ক্ষেত্রে বিভিন্ন আমরা মাসিক সঞ্চয় থেকে শুরু করে অনেক সময় দেখা যায় আমরা বিমার সাথে কি রিলেটেড। ব্যবসা প্রতিষ্ঠানের বিস্তার লাভে প্রতিটি ক্ষেত্রে কি আধুনিককালে কি বিমা ব্যবসার সাথে জড়িত। বৈদেশিক যে বাণিজ্য, সেখানে বিমা ব্যবসা ছাড়া কি কল্পনা করা যায় না। কারণ কোনো যদি দুর্ঘটনা সংঘটিত হয়, তাহলে সেই ক্লেম আমরা বিমার কর্তৃপক্ষের বিমার মাধ্যমে কি পেয়ে থাকি। তাহলে আধুনিককালে বিমা ব্যবসায়ের যে বিমা ব্যবসায়ের যে ভূমিকা, সেটি অনস্বীকার্য। তোমরা এগুলো ডিটেলস তোমাদেরকে ক্লাসে আলোচনা করা হয়েছে। আজকে একটু তোমাদের সাথে এগুলো আমি একটু রিভিউ করলাম। নেক্সট আছে আমাদের যে কোশ্চেনটি, সেটি হলো সর্বশেষ যে কোশ্চেনটি, বিমা ব্যবসায়ের মূলনীতি। বিমা ব্যবসায় যে মূলনীতি, সেখানে প্রথম তোমরা একটু লিখে নিতে পারো বিমাযোগ্য স্বার্থের নীতি। এটা আমি একটু আলোচনা করছি। বিমাযোগ্য স্বার্থ হলো বিমাযোগ্য স্বার্থ হলো যে, যেমন কয়ের একটি বাড়ি, সে কিন্তু বিমা করতে পারবে না। মানে যার অধীনে সম্পত্তিটি রয়েছে, সে কিন্তু কি করতে পারবে? সম্পত্তিটি বিমা করতে পারবে এবং তার ক্ষতিপূরণ সে কি করবে? লাভ করবে। এবং যদি কোনো সম্পদ বন্ধক রাখা হয়, যেমন কয়ের সম্পত্তি কি ক্ষয়ের কাছে কি রাখলো? বন্ধক রাখলো, তাহলে কি ক্ষয়ের কি কয়ের সম্পত্তির উপর ক্ষয়ের কি অধিকার জন্মালো, তাই না? তাহলে তাহলে ক্ষয়ের বিমাযোগ্য স্বার্থের এখানে কি হলো? সৃষ্টি হলো। তারপর হলো সদিচ্ছাসের সম্পর্কে নীতি। এখানে হলো বিমা কোম্পানি এবং বিমা গ্রহীতার মধ্যে তথ্যের কি আদান প্রদান ঘটবে এবং প্রয়োজনীয় তথ্য একজনকে আরেকজনকে কি করবে? সরবরাহ করবে এবং কোনো তথ্য গোপন করা যাবে না। এগুলো তোমাদের লিখিত বিভিন্ন কোশ্চেন আসতে পারে। বিমাযোগ্য স্বার্থের নীতি, সদিচ্ছাসের সম্পর্কে নীতি। তারপর আছে তোমাদের স্থলাভিষিক্তকরণের নীতি, যেগুলো খুব ইম্পর্টেন্ট। যে স্থলাভিষিক্তকরণের নীতিটা হলো সম্পত্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য। যেমন বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেওয়ার পর, যদি কোনো বিমা দুর্ঘটনা সংঘটিত হয়, বিমা কোম্পানি ক্ষতিপূরণ দেওয়ার পর যে কোনো অবশিষ্ট যদি কোনো কিছু থেকে যায়, তাহলে সেটার অধিকার কিন্তু বিমা কোম্পানির, বিমা গ্রহীতার নয়। এই বিষয়গুলো তোমাদের উদ্দীপক হিসাবে আসবে, এরকম আসতে পারে। তখন তোমাকে বলবে যেটা কোন নীতির আওতাভুক্ত, তখন তুমি লিখবে স্থলাভিষিক্ত নীতির আওতাভুক্ত। তাহলে এই ধরনের আরও তারপর আসছে তোমার আনুপাতিক অংশগ্রহণের নীতি। যেমন কোন একটা সম্পত্তি যদি বিভিন্ন কোম্পানির কাছে বিমা করা হয়, দুটা অথবা তিনটা বিমা কোম্পানির কাছে কি করা হয়? বিমা কোম্পানির কাছে বিমা করা হয়, তাহলে ওই ক্ষতিপূরণটা আনুপাতিক হারে, যদি ওইরকম দুর্ঘটনা কোনো সংঘটিত হয়, আনুপাতিক হারে বিমা কোম্পানি, এই যে দুটা অথবা তিনটা বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে আনুপাতিক হারে। তারপর আছে দ্রুত সারাদানের নীতি, প্রত্যক্ষ ক্ষতিপূরণ নীতি, আর্থিক ক্ষতিপূরণ নীতি, বিপুল সংখ্যায় পলিসি গ্রহণের নীতি।
সর্বশেষ যেটা আছে সম্ভাব্যতা নীতি। তোমরা আজকে যে কোশ্চেনগুলো তোমরা যে এখানে আমি লিখেছি সেগুলো তোমাদের ক্লাসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। জাস্ট আজকে তোমাদের সাথে আবার একটু রিভিউ করলাম এগুলো। তোমরা বিশেষ করে তোমরা এমসিকিউ, আমি যেটা দেখেছি তোমাদের মধ্যে যে তোমরা এমসিকিউতে খুব দুর্বল, মানে বহু নির্বাচনী কোশ্চেন, যেগুলো তোমরা একটু বেশি করে বাসা লেখাপড়া করবে। আর তার জন্য তোমাদের যে বইটি, যে যমুনা পাবলিকেশন মোহাম্মদ খালিকুজ্জামান, যে বইটি আমরা ক্লাসে আলোচনা করেছি, সেখানে প্রথম চ্যাপ্টারের যে আমি আজকে যেহেতু প্রথম চ্যাপ্টার নিয়ে কথা বলছি, প্রথম চ্যাপ্টার যে থিওরিগুলো আছে প্রতিটা লাইন বাই লাইন তোমরা পড়বে, এবং যেখানে এমসিকিউর উৎপত্তি হবে সেখানে একটু আন্ডারলাইন করে রাখবে, মার্কিং করে রাখবে, তাহলে তোমাদের কিন্তু এমসিকিউতে তোমরা ভালো করবে। ঠিক আছে? তাহলে এমসিকিউর জন্য তোমাদের মূল যে বইটি, সেই বইটি ভালো করে পড়তে হবে। তা তোমাদেরকে আজকে আমাদের যে লেকচারটি, সেটি তোমরা আশা করি বাসায় একটু আরও ভালো করে দেখবে। আমাদের সময় তো সীমিত, আজকে আর আমি আমার ক্লাস দীর্ঘায়িত না করে তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমার লেকচার এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।